ওয়াকফ নিয়ে চর্চা হতে পারছে, কিন্তু এপিক কাট নিয়ে চর্চা হতে পারছে না। তখন এপিক কাট নিয়ে চর্চা হতে গেলে তখন কিন্তু তারা নিজেরা ওয়াকআউট করছে। মানে জীবনে প্রথমবার দেখলাম যে রাজ্যসভার সভাপতি ওয়াকআউট করলেন, যেখানে বিরোধী দলেরা ওয়াকআউট করে মূলত, সেখানে রাজ্যসভার সভাপতি ওয়াকআউট করছে এপিক কার্ডের আলোচনার জন্য, কিন্তু ওয়াকফ বিলটা আলোচনা হচ্ছে। খেয়াল রাখতে হবে, কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে সংবিধানের যে মৌলিক কাঠামো সেটা পরিবর্তন করা যাবে না। এরা তো সংবিধানই পরিবর্তন করতে উদ্যোগী হয়ে রয়েছে। ফলে যে বা যারা এই ধরনের কথা বলছেন তাদের বাস্তবিক যোগ্যতা মণিপুরের ক্ষেত্রে একরকম কথা, আবার বাংলার ক্ষেত্রে একরকম কথা, গুজরাটের বোমার ক্ষেত্রে একরকম কথা, পশ্চিমবঙ্গের বাজি কারখানার ক্ষেত্রে একরকম কথা। এদের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ তলানিতে ঠেকেছে। তাই আজকে কিরেন রিজিজু যে কথাটা বলছেন সেটা ভুয়ো, ফেক এবং অমিত মালব্যের শিষ্য হিসেবেই বলছেন বলে মনে করছি। তিনি বলছেন যে ধর্মের সঙ্গে এই ওয়াকফ বিলের কোনো সম্পর্কই নেই, যেটা বারংবার বিরোধীরা দাবি করছে তার কোনো ভিত্তি নেই। ধর্মের সঙ্গে এই বিলের বিন্দুমাত্র সম্পর্ক নেই। তো ওয়াকফ বোর্ডটা কিসের জন্য ছিল সেটা জিজ্ঞেস করলেই তো হয়। ওনাকেই গিয়ে জিজ্ঞেস করুন না যে ওয়াকফ বোর্ডটা কী ছিল, ওয়াকফ বিলটা কী। তাহলে ধর্মের সঙ্গে সম্পর্ক তো সিএ এরও নেই নাকি? তাহলে একটা ধর্মকে বাদ দিয়েছিল কেন? সিএ এরও ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তাহলে সেখানে একটা ধর্মকে বাদ দিয়েছিল কেন? ফলে এটা আবারও বলছি, মুখে যেটা বলে আর কাজে যেটা করে সম্পূর্ণ আলাদা। ওয়াকফ বোর্ডের যে টাকা সেটা বেসিক্যালি কিভাবে ডিস্ট্রিবিউশন হতো, ওয়াকফ বোর্ডের টাকার যে অডিট কিভাবে হতো, প্রশ্ন অন্যভাবে অনেক রকমভাবে অনেকে করতে পারেন, কিন্তু মানুষের উন্নয়নের জন্যই তো ব্যবহার হতো এবং সেখানে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর ডিভিশনটা পরিষ্কার সবাই জানতো। তাহলে উনি কি করে বলছেন যে এটা মুসলিম বিরোধী বা ধর্মের সঙ্গে কোনো সম্পৃক্ত নেই? তাহলে বিরোধিতা, তাহলে আপনি ব্যর্থ, আপনি বোঝাতে ব্যর্থ যে কেন এটা ধর্মের সঙ্গে সম্পর্ক নেই। আপনি পয়েন্ট ধরে ধরে বোঝান না, মিথ্যে কথা বলতে গেলে পয়েন্ট আসে। ওয়াকফ বিল নিয়ে বিতর্ক চলছে, সেখানে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসও হুইপ জারি করেছে যে ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৃণমূলের সব সাংসদরা লোকসভায় থাকবে। দেখো, এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ডেরেক ওব্রায়ান তারা যেভাবে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারাই করবেন, কিন্তু আমি এসেন্সটা বলতে পারি যে বিজেপি একদিকে ওয়াকফের বিরোধিতা করছে, কিন্তু এবার কেন্দ্রীয় বাজেটে ৩,৫১৮ কোটি টাকা মাইনরিটি অ্যাফেয়ার্সের জন্য রেখেছে, যদিও শিক্ষা খাতে অনেকটা কেটে দিয়েছে, যেটা গতবারের থেকে কমেছে শিক্ষা খাতে, কিন্তু ওভারঅল বেড়েছে মাইনরিটি খাতে। তাহলে ওয়াকফটা কাটার মানে কি? ওয়াকফটা কাটার মানে হচ্ছে যে এই যে বাজারে যেমন টাকা ছেড়ে দিলে বাজার চাঙ্গা হয়, তেমনই মুসলিম উন্নয়নের জন্য বা মাইনরিটি উন্নয়নের জন্য যে ওয়াকফ বোর্ড করে গিয়েছিল সেটা তো সরকারের মানে নিয়ন্ত্রণে থাকা বা না থাকার প্রশ্ন নয়, মানুষের উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না এবং সেখানে কোন পদ্ধতি অবলম্বন করছে সেটা গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস যেটা মনে করে যে এই ওয়াকফ বোর্ডের নিয়ে যে বিলটা এসছে সেই বিলটা একমাত্রিক বিল, সেই বিলটায় ওয়াকফ বোর্ডের সদস্যদের রাখা হয়নি, বা যে মানুষদের জন্য এই ওয়াকফ বোর্ড কাজ সেই মানুষদের যে প্রতিনিধিত্ব সেখানে ছিল না। স্বাভাবিকভাবেই এটা বঞ্চনার একটা জায়গা এবং নিয়ন্ত্রণের একটা জায়গা, যাতে প্রভাব বিস্তার করা যায় যে তুমি আমার ওপর নিয়ন্ত্রণ, মানে তুমি নির্ভর করছো আমার ওপর, আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি, এবং তার ফল কিন্তু এই ওয়াকফ বোর্ডের জায়গাটা আছে। এবং তুমি দেখো, ওয়াকফ নিয়ে চর্চা হতে পারছে, কিন্তু এপিক কাট নিয়ে চর্চা হতে পারছে না। তখন এপিক কাট নিয়ে চর্চা হতে গেলে তখন কিন্তু তারা নিজেরা ওয়াকআউট করছে। মানে জীবনে প্রথমবার দেখলাম যে রাজ্যসভার সভাপতি ওয়াকআউট করলেন, যেখানে বিরোধী দলেরা ওয়াকআউট করে মূলত, সেখানে রাজ্যসভার সভাপতি ওয়াকআউট করছে এপিক কার্ডের আলোচনার জন্য, কিন্তু ওয়াকফ বিলটা আলোচনা হচ্ছে। এইখানেই বিভিন্নতাটা পরিষ্কার যে এরা যেভাবে ৩৭০ ধারা রাতের অন্ধকারে বাতিল করলো, যেভাবে এরা বাতিল করার পরে প্রচার করলো যে কাশ্মীর ভালো আছে, কিন্তু কাশ্মীরের উন্নতি আমরা আজ অবধি সেভাবে দেখতে পারলাম না। আজও টেরোরিস্ট হাঙ্গামা ওখানে হয়ে যাচ্ছে সমান্তরালভাবে, নিয়ন্ত্রণ থাকছে না। ঠিক তেমনভাবেই ওয়াকফ বিলের মাধ্যমে এরা মুসলিম জনজাতিকে বিচ্ছিন্নতার যে রাজনীতি তার দিকে আরও উস্কানি দিচ্ছে এবং বিভিন্নতার রাজনীতি করছে, একই সঙ্গে বঞ্চনার রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেস মনে করে যে ঐক্যবদ্ধ ভারতই শ্রেষ্ঠ ভারত। তৃণমূল কংগ্রেস মনে করে যে সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটা বিজেপি বলে, কিন্তু সবকা বিশ্বাস ওরা অর্জন করতে পারেনি এবং সবকা বিকাশ ওরা চায় না। ওরা বিভাজনের মাধ্যমে নিজেদের যারা লোক
যারা ওদেরকে ইলেকশন বন্ডে টাকা দেয়, যারা ওদেরকে এফআরসি এর মাধ্যমে টাকা দেয়, ফরেনের মাধ্যমে, বিদেশির মাধ্যমে টাকা দেয় এবং তার ফলে তারা আইনও পরিবর্তন করে দেয়, সেই সব লোকেদের উন্নতির জন্য ওরা ভাবছে। গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষ যাদের নিয়ে কথা বলে, সেই সব দলও এর বিরোধিতা করতে পারছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে সাধারণ মানুষের হয়ে, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর। সেখানে কিন্তু বিভাজনের রাজনীতি নট অ্যালাউড। এখানেই যখন বিল পেশ হলো লোকসভায়, তখন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজু বলছেন যে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, এবং যে সংবিধানের যে বিরুদ্ধে এই অবস্থানটা রয়েছে আর্টিকেল 1435, তার যে কথাগুলো বিরোধীরা বলছে তার সঙ্গে আসলে বাস্তবের কোনো সম্পর্ক নেই, মিথ্যে কথা বলছে বিরোধীরা। এই কিরণ রিজিজুই 2016 সালে বলেছিল যে 3 লক্ষ না 4 লক্ষ 20 লক্ষ বাংলাদেশি ভারতে ঢুকে আছে। ভেরি নেক্সট ডে পার্লামেন্টের প্রসিডিংস থেকে সেই তথ্যটাই, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে তথ্য কিরণ রিজিজু দিয়েছিলেন তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে, সেটাকে উইথড্র করে নিয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছে যে কোন দল আসলে পার্লামেন্টে কি বলে আর লেখা আসলে কি হয়। যদি আইন বিরোধিতাই মানে আইন বিরুদ্ধ নাই হয়, তাহলে তুমি ভাই যাও না, দুষ্পরিবর্তনীয় মেথড নিয়ে অ্যাপ্লাই করে সমস্ত রাজ্যের কনসেন্ট নিয়ে নাও না। তখনই তো বোঝা যাবে যে কোনটা আইন বিরুদ্ধ নয়, কোনটা আইন বিরুদ্ধ। তোমরা আইনের নাম করে মেজরিটারিয়ান পলিটিক্স করবে এবং নিজেদের মতন করে আইন বদলে নেবে, তারপর বলবে সেটা সংবিধান বিরোধী নয়। খেয়াল রাখতে হবে, কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে সংবিধানের যে মৌলিক কাঠামো সেটা পরিবর্তন করা যাবে না। এরা তো সংবিধানই পরিবর্তন করতে উদ্যোগী হয়ে রয়েছে। ফলে যে বা যারা এই ধরনের কথা বলছেন তাদের বাস্তবিক যোগ্যতা মণিপুরের ক্ষেত্রে একরকম কথা, আবার বাংলার ক্ষেত্রে একরকম কথা, গুজরাটের বোমার ক্ষেত্রে একরকম কথা, পশ্চিমবঙ্গের বাজি কারখানার ক্ষেত্রে একরকম কথা। এদের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ তলানিতে ঠেকেছে। তাই আজকে কিরণ রিজিজু যে কথাটা বলছেন সেটা ভুয়ো, ফেক এবং অমিত মালব্যের শিষ্য হিসেবেই বলছেন। আপনারা তো বুঝতেই চাচ্ছেন না, সংসদে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট পুরো একাট্টা হয়ে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে সংসদের মধ্যে, মন্ত্রীকে তো কথাই বলতে দিচ্ছেন না আপনারা। মন্ত্রীকে কথা বলতে দেওয়া লাগে? মাইক্রোফোন কি শুধুমাত্র পার্লামেন্টে আছে? মাইক্রোফোন আর কোথাও নেই? ফেসবুক পেজ নেই? সরকারি নিয়মবিধির মতন করে পাবলিকেশান নেই? 370 ধারা তাহলে কী করে বাতিল হলো? 370 ধারা? সেখানেও তো অনেকে বিরোধিতা করেছিল। বা এই যে ডিমনিটাইজেশন কিভাবে হলো, সেখানেও তো অনেকে বিরোধিতা করেছিল। ফলে এসব গল্পবাজি এখানে না করে ভালো ওরা জুমলাবাজের রাজনীতি করে, জুমলাবাজের রাজনীতি করুক। তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা যেটা মনে করছে যে এটা মূলত বিভাজনকারী একটা বিল এবং সেখানে ফেডারালিজমকে কিল করা হয়েছে এবং এখানে ডেমোক্রেসিকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের মত বলে আমার মনে হয়েছে। দীর্ঘদিন জেপিসিতে এই বিল নিয়ে আলোচনা হয়েছে। সেই জেপিসিতে আমরা দেখেছিলাম কল্যাণ ব্যানার্জি কাজ ভেঙে হাতও কেটেছিলেন। এবার যখন লোকসভায় এই বিলটা আসলো তখনও সেই একই ধরনের হাঙ্গামা কটাক্ষ করছে বিজেপি। তার মানে এটাই তো বোঝা যাচ্ছে যে আমরা এবং জেপিসিতে যে বক্তব্যগুলো রাখা হয়েছিল সেটা গ্রহণ হয়নি। তাহলে সংবিধানকে কারা মানে না, কারা পার্লামেন্টের মানে না, কারা যুক্তরাষ্ট্রীয় ধাঁচকে মানে না? প্রমাণ তো এখানেই হয়ে যাচ্ছে। যখন জেপিসিতে একটা নির্দিষ্ট বক্তব্য উঠে এসছিল সেই বক্তব্যটা তো গ্রহণ করা হলো না। বিরোধীদের তরফ থেকে যে বক্তব্যগুলো এসছিল, যে সংশোধনের কথা এসছিল, সেগুলো তো গ্রহণ করা হলো না। তার মানেই তো বোঝা যাচ্ছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসির যে এসেন্স সেটাকে নষ্ট করছে কে বা কারা? প্রশ্নটা তো তাদের করা উচিত। এই প্রশ্নটা গিয়ে তাদের কাছে করা হোক যে কেন জেপিসির যে বক্তব্য ছিল, কল্যাণবাবু সহ অন্যান্য বিরোধীদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যগুলো ওয়াকআপ বিলে কেন রিফ্লেক্ট করলো না? এবং পার্লামেন্টে আলোচনা করার নামে মন্ত্রী শুধুমাত্র একপাক্ষিক কথা বলে যাবেন এবং কোনো যুক্তি দেবেন না, বিরোধীদের শুধু আক্রমণ করে যাবেন। যে যুক্তিগুলো জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে হয়েছিল অর্থাৎ জেপিসিতে হয়েছিল, সেই প্রশ্নগুলো এবং সেই যুক্তিগুলোর প্রতিযুক্তি না দিয়ে বা উত্তর না দিয়ে যেভাবে আজকে শুধুমাত্র বাজার গরম করার জন্য এই কিরণ রিজিজু বা তথাকথিত নেতারা বিজেপির যে কথাগুলো বলছেন, সেটা সম্পূর্ণ যে ভারতের গণতন্ত্রের যে মূল ফ্লেভার অর্থাৎ সবাইকে নিয়ে একসঙ্গে চলা, সবার মতকে গুরুত্ব দেওয়া, সেটার বিরোধিতা। ফলে ওরা মিথ্যে কথা বলছেন, ওরা জুমলাবাজি করছেন। সিএ এনআরসির এই সময়টায় আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমেছিলেন, বিরোধিতা করেছিলেন। ওয়াকআপ বিলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন রাস্তায় নামছেন না সেইভাবে?
তাহলে কি ব্রাহ্মণ পরিবারের মেয়ে মুসলিমদের সংখ্যালঘুদের অধিকারের জন্য রাস্তায় নামতে চাইছে না? কি প্রশ্ন! তাহলে তোমার এটা শুভেন্দুদাকে গিয়ে বলতে হবে। শুভেন্দুদা দেখেছেন প্রশ্ন কীরকম হচ্ছে পিপিএনে, যে মুসলিমদের প্রতি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভাবনা, সেই ভাবনা সেটা নাকি নেই। তাহলে আপনি যে গত পরশুদিন বা তার আগের থেকে যেসব কথাবার্তা বলে আসেন সেটা ভুল। বলুন শুভেন্দুদা, সেটা সম্পূর্ণ ভুল। আমরা নাকি মুসলিম তোষণ করি, আমরা নাকি কোন সব ধর্ম নিয়ে কী সব কথা বলেছি যেটা ফেক বলে আমরা পরে প্রকাশ করেছি। এইগুলো কি হচ্ছে শুভেন্দুদা? সংবাদ মাধ্যম আপনাদের কথা শুনছে না, তাহলে সংবাদ মাধ্যম অন্যভাবে ভাবছে। তাহলে যাও, শুভেন্দুদাকে নিয়ে বলা ভালো না, কারণ গরম পড়ে গেছে। এসি গাড়ি থেকে নামলেই গরমটা আরও বেড়ে যাচ্ছে। মানে এসি গাড়ির রাজনীতি করেন তো, যেই মাঠে আসেন মাথাটা চিরবির চিরবির করে পোকাগুলো নড়ে উঠে ভুলভাল বেরিয়ে যায়। এবার তোমার প্রশ্নের উত্তরে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআপ বিল নিয়ে সবথেকে সবার আগে সরব। সিএএ যেভাবে পাশ হয়েছিল তার বিরোধিতা সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ওয়াকআপ বিলের বিরোধিতাও মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে করছেন এবং সবার আগে করছেন। যেমন ডিমনিটাইজেশন নিয়ে সবার আগে করেছেন, যেমন সিএএ নিয়ে, এনআরসি নিয়ে সবার আগে করেছেন, তেমনই ওয়াকআপ বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই প্রশ্নটা মানুষের ওপরই ছাড়া থাক, যে বা যারা মুসলিম সম্প্রদায় তাদের ওপরই ছাড়া থাক, বা আমাদের ওপরই ছাড়া থাক। আমিও তো হিন্দু ব্রাহ্মণ, তিনিও হিন্দু ব্রাহ্মণ, থাকুক না ছাড়া, বাকিটা তো বোঝাই যাচ্ছে। একটা শেষ প্রশ্ন, তৃণমূল কংগ্রেস এবং যারা বাকি ইন্ডিয়া জোট রয়েছে সবাই তো বিরোধিতা করছে, কিন্তু বিজেপি এই বিলটা এমন একটা গুরুত্বপূর্ণ বিল সংসদে পেশ করছে পাশ করার জন্য, যখন তাদের একটা জোট সরকার চলছে এবং তাদের জোটসঙ্গী টিডিপি থেকে শুরু করে নীতিশ কুমার, তারা বিভিন্ন সময় এই উল্টো কথা বলতে শোনা গিয়েছিল এই ওয়াকআপ বিল নিয়েও। এমনকি চিরাগ পাসওয়ান তো সম্প্রতি নবরাত্রিতে মাছ মাংস নিষিদ্ধ নিয়ে একদম সরব হয়েছিলেন। স্বাভাবিক তো, দুটো বৈশাখী নিয়ে চলছে, দুটো ক্রাচ নিয়ে চলছে, দুটো ক্রাচ এখন যদি দুর্বল হয়ে যায়, ওয়াকআপ বিল তো তাহলে পাস হবে না। চিরাগ পাসওয়ানের কথা তুমি বললে, এরকম বিহারেও বিভিন্ন শ্রেণীর মানুষ এইভাবে কথা বলছে, হায়দ্রাবাদে বিভিন্ন নিজামের জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে। ফলে উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, কর্ণাটক হোক, মধ্যপ্রদেশ হোক, তামিলনাড়ু হোক, তেলেঙ্গানা হোক, মহারাষ্ট্র হোক, পশ্চিমবঙ্গ হোক, বিহার হোক, ঝাড়খণ্ড হোক, ছত্তিশগড় হোক, যেখানেই হোক না কেন, আমি এটাই বলার চেষ্টা করছি যে ফেডারাল যে স্ট্রাকচার, সেই ফেডারাল স্ট্রাকচারকে সম্পূর্ণ ডেমোলিশ করার একটা চক্রান্ত চলছে। যে বা যারা বিজেপির সঙ্গে আছে তারা সুবিধা পাচ্ছে, যে বা যারা বিজেপির বিরোধিতা করছে তাদের চূড়ান্ত বঞ্চনা করা হচ্ছে। এটা তারই একটা রিফ্লেকশন। আমাদের যে জনজাতি, আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐক্য, সেটাকে ভেঙে টুকরো টুকরো করার যে রাজনীতি বিজেপি করছে, ওয়াকআপ বিল হচ্ছে তারই একটা প্রতিবিম্ব মাত্র। এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস এই কারণেই করছে যে ভারতের জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, এটা বিনষ্টর পথে হতে চলেছে। ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ধাঁচের শাসন ব্যবস্থা, যেখানে রাজ্যগুলোর সমান গুরুত্ব রয়েছে, সেগুলোকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হচ্ছে। তাই তো জোট সরকারে থাকা সত্ত্বেও তারা জোট সরকারের যারা অন্য শরিক রয়েছে তাদের সহযোগিতা পাচ্ছে না, তাদের অন্ধ সমর্থন পাচ্ছে না, সেখানেও তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং হতে হবেও। এই জন্যই বলে দিচ্ছি, ওয়াকআপ বিল ভবিষ্যতে ঠান্ডা ঘরে মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করেছে, যদি না সংশোধনটা হয়। সংশোধন এবং পরিমার্জন এবং একসঙ্গে বসে সবাই মিলে কথা বলে ব্যবস্থাপনা করা খুব জরুরি।